আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগত। পুলিশ কর্তৃক কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কিছু বিধিবিধান আছে এবং কিছু পদ্ধতি আছে। আপনারা কি জানেন সেই পদ্ধতিগুলো কি কি? একজন পুলিশ ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে গ্রেপ্তার করতে পারবে কি? আমরা আজকে আলোচনা করব একজন পুলিশ কিভাবে একজন আসামিকে গ্রেপ্তার করতে পারে বা একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে এবং গ্রেপ্তারের ক্ষেত্রে কি কি বিধান অনুসরণ করবে। চলুন তাহলে আলোচনা শুরু করি। পুলিশ কর্তৃক গ্রেপ্তার করার পদ্ধতি। একজন পুলিশ অফিসার আসামিকে কিভাবে গ্রেপ্তার করবে, কি কি পদ্ধতি গ্রেপ্তার করার সময় সে অনুসরণ করবে এবং আসামির কি কি অধিকার রয়েছে, তাকে অতিরিক্ত বাধা প্রদান করা যাবে কি না, তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশ কোনো জায়গায় প্রবেশ করতে পারবে কি না, এসব বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয়েছে এবং বর্তমান সংশোধনী অনুযায়ী আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। আজকে আমরা পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি 1898 এর 46 ধারা থেকে 53 ধারা পর্যন্ত ধাপে ধাপে পুলিশ কর্তৃক আসামিকে গ্রেপ্তারের বিভিন্ন পদ্ধতি এবং প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে আমরা প্রত্যেকটি ধারা দেখে নিই। ধারা 46-এ বলা হয়েছে কিভাবে গ্রেপ্তার করতে হয়। কথা অথবা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার করিবার সময় যাহাকে গ্রেপ্তার করা হইতেছে প্রকৃতপক্ষে তাহার দেহ স্পর্শ বা আটক করিবেন। অর্থাৎ দেহ স্পর্শ ও আটক করার মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেওয়া। এরূপ ব্যক্তি যদি বলপূর্বক তাহাকে গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় অথবা গ্রেপ্তার এড়াইতে চেষ্টা করে, তাহা হইলে উক্ত পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি যাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে সে গ্রেপ্তার করিবার জন্য প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করতে পারিবেন। অর্থাৎ আসামি যদি গ্রেপ্তারে বাধা প্রদান করে তাহলে তাকে গ্রেপ্তারের সকল পন্থা পুলিশ অফিসার গ্রহণ করতে পারবে। এই ধারায় এরূপ কোনো অধিকার দেওয়া হয় নাই যাহার ফলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত নহে এরূপ ব্যক্তির মৃত্যু ঘটানো যাইতে পারে। অর্থাৎ গ্রেপ্তার করার জন্য এমন কোনো বাধা আরোপ করা যাবে না, এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে আসামির মৃত্যু ঘটে। তবে যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধী হয় তবে তাহাকে গ্রেপ্তার করার সময় পরিস্থিতি সাপেক্ষে মৃত্যুও ঘটানো যেতে পারে। 46 ক ধারায় বলা হয়েছে গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে এবং গ্রেপ্তারকারী কর্মকর্তার দায় দায়িত্ব সম্পর্কে। গ্রেপ্তারের সময় পুলিশ অফিসার অথবা অন্য যে ব্যক্তি গ্রেপ্তার করবেন তিনি নিজের নামের একটি সঠিক, দৃশ্যমান এবং সুস্পষ্ট পরিচয় বহন করবেন যা তাকে সহজে শনাক্তকরণে সহায়তা করবে। নিজের পরিচয় প্রকাশ করবেন এবং যদি দাবি করা হয় তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এবং গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তিদের তার পরিচয় দেখাবেন। একটি গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করবেন। সেই স্মারকলিপি হবে অন্তত একজন সাক্ষী দ্বারা সত্যায়িত। সেই সাক্ষী হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা যেই স্থানে গ্রেপ্তার করা হয়েছে সেই এলাকার একজন সম্মানিত বাসিন্দা, এবং যদি এ ধরনের কোনো সাক্ষী পাওয়া না যায় তবে তার কারণ স্মারকলিপিতে লিপিবদ্ধ করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অস্বীকার না করেন তবে তিনি সেই স্মারকলিপিতে স্বাক্ষর করবেন বা আঙ্গুলের ছাপ দেবেন। যখন অভিযুক্তকে তার বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থান থেকে গ্রেপ্তার করা হয় তখন গ্রেপ্তারকৃত ব্যক্তি মনোনীত তার পরিবারের সদস্য, আত্মীয় বা বন্ধুকে গ্রেপ্তারের সময়, স্থান বা হেফাজতের স্থান সম্পর্কে যত দ্রুত সম্ভব কিন্তু গ্রেপ্তারের 12 ঘন্টা পর নয় অবহিত করবেন। অর্থাৎ কোনো অভিযুক্তকে যদি তার বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থান থেকে গ্রেপ্তার করা হয় তবে তার আত্মীয় স্বজনকে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে। নিশ্চিত করবেন যে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় তবে ধারা 46-এর অনুযায়ী তাকে কোনো চিকিৎসা কর্মকর্তা অথবা নিবন্ধিত চিকিৎসক দ্বারা পরীক্ষা করাবেন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করবেন। উপস্থিত চিকিৎসক বা নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে একটি সনদ সংগ্রহ করবেন এবং উক্ত আঘাতের কারণ নথিভুক্ত করবেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি ইচ্ছা করেন তবে তাকে তার পছন্দের কোনো আইনজীবীর সাথে পরামর্শ করার বা তার নিকটতম আত্মীয়ের সাথে সাক্ষাৎ করার সুযোগ দিবেন, বিশেষত গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যেই। 46 ধারায় বলা হয়েছে গ্রেপ্তার সরকারি রেজিস্ট্রার সাধারণ ডায়েরিতে নথিভুক্তকরণ করতে হবে এবং গ্রেপ্তার সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। গ্রেপ্তারকারী কর্মকর্তা সরকারি রেজিস্ট্রার এন্ট্রিতে যে বিষয়গুলো উল্লেখ করবেন তা হলো গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা বা অভিযোগকারীর নাম ও বিবরণ, যে আত্মীয় বা বন্ধুকে গ্রেপ্তারের তথ্য প্রদান করা হয়েছে তার নাম ও বিবরণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হেফাজতে নেওয়া কর্মকর্তার নাম ও বিবরণ। কোনো থানার এখতিয়ারের মধ্যে সংঘটিত প্রতিটি গ্রেপ্তার অবিলম্বে উক্ত থানার সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হবে।
এবং যেখানে গ্রেপ্তারকারী কর্মকর্তা উক্ত থানার সাথে সংযুক্ত নন, সেক্ষেত্রে তিনি গ্রেপ্তারের সাথে সাথেই তার কর্তৃক তৈরিকৃত গ্রেপ্তারের স্মারকলিপির একটি অনুলিপি উক্ত থানার অফিসার ইনচার্জকে প্রদান করবেন এবং অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে সাধারণ ডায়েরিতে তার নথিভুক্ত করবেন। উপধারা 1 ও 2 অনুযায়ী রেজিস্ট্রার বা সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাবি করা হলে গ্রেপ্তারকৃত ব্যক্তির যে কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীকে উক্ত গ্রেপ্তারের তথ্য প্রদান করতে বাধ্য থাকবেন। অর্থাৎ গ্রেপ্তারের বিষয় এখন আর গোপনীয় নয়। গ্রেপ্তার করা হলে কোথায় গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারকৃত অভিযুক্ত কোথায় অবস্থান করতেছে এবং সেই বিষয়ে একটি ডায়েরি থাকবে। সেই ডায়েরি সম্পর্কে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার জানার অধিকারী হবে। তাছাড়াও গ্রেপ্তার করার পর 12 ঘন্টার মধ্যে অবশ্যই তার আত্মীয় স্বজনকে জানাতে হবে। এই বিষয়গুলোর মাধ্যমে গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার নিশ্চিত করা হয়েছে। ধারা 46 গতে গ্রেপ্তার সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মনোনীত পুলিশ কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছে। প্রত্যেক জেলার পুলিশ সুপার বা প্রত্যেক মহানগর এলাকার পুলিশ কমিশনার একজন পুলিশ কর্মকর্তা মনোনীত করবেন, যিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিচে হবেন না এবং তিনি প্রত্যেক জেলা বা মহানগরের সদর দপ্তরে এবং প্রত্যেক থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম, ঠিকানা ও যেসব অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য সংরক্ষণ করবেন এবং উক্ত তথ্য প্রত্যেক থানায় এবং জেলা বা মহানগর সদর দপ্তরে সুস্পষ্টভাবে প্রদর্শিত হইবে। অগ্রাধিকার ভিত্তিতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে হলেও সেগুলো সুস্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। ধারা 46 ঘতে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য নিরাপত্তার যত্ন নেওয়ার বিষয়ে বলা হয়েছে। এখানে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যার হেফাজতে রাখা হয়েছে তার দায়িত্ব হবে ওই ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা যথাযথভাবে যত্ন নেওয়া। ধারা 9 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চিকিৎসা কর্মকর্তার দ্বারা পরীক্ষা করার বিষয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যখন কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ বলে মনে হয় বা শরীরে আঘাতের কোনো চিহ্ন থাকে, তখন গ্রেপ্তারের সাথে সাথেই তাকে সরকারের হাসপাতালের কোনো চিকিৎসা কর্মকর্তা দ্বারা পরীক্ষা করাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে এবং যদি সেই চিকিৎসা কর্মকর্তা অনুপস্থিত থাকেন তবে কোনো নিবন্ধিত চিকিৎসক দ্বারা চিকিৎসা করাতে হবে। সত্য থাকে যে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি নারী হন তবে তার শরীর পরীক্ষা সম্ভব হলে কোনো মহিলা চিকিৎসক কর্মকর্তা বা মহিলা চিকিৎসকের দ্বারা বা তার তত্ত্বাবধানে কিংবা কোনো মহিলা নার্স বা মহিলা পরিচারিকার উপস্থিতিতে পরিচালিত হবে। উপধারা 1 অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হলে সংশ্লিষ্ট চিকিৎসা কর্মকর্তা বা নিবন্ধিত চিকিৎসক একটি সনদ সহ পরীক্ষার ও চিকিৎসার প্রতিবেদন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অথবা তার মনোনীত কোনো ব্যক্তিকে প্রদান করবেন। যখন কোনো অসুস্থ বা আহত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তখন ম্যাজিস্ট্রেট তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। সত্য থাকে যে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি গুরুতরভাবে আহত বা এমনভাবে অসুস্থ হন যে হাসপাতালে ভর্তি প্রয়োজন এবং শারীরিকভাবে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা সম্ভব নয়, তবে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে এবং ম্যাজিস্ট্রেট যেসব শর্ত নির্ধারণ করবেন তার ভিত্তিতে তাকে ইলেকট্রনিক ভিডিও সংযোগের মাধ্যমে হাজির করা যাবে। ধারা 47 যাকে গ্রেপ্তার করিতে হইবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করিয়াছে সেখানে তল্লাশি করার বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে কার্যত কোনো ব্যক্তি অথবা গ্রেপ্তারের অনুমতিপ্রাপ্ত কোনো পুলিশ অফিসারের যদি বিশ্বাস করিবার কারণ থাকে যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হইবে সে কোনো স্থানে প্রবেশ করিয়াছে বা কোনো স্থানে আছে, তাহলে উক্ত স্থানে বসবাসকারী বা উক্ত স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি উপরোক্ত ক্রমে কার্যত পুলিশ অফিসারকে তার দাবি ক্রমে তাহাকে অবাধে উক্ত স্থানে প্রবেশ করিতে দিবেন এবং উক্ত স্থানে তল্লাশির জন্য সকল প্রকার যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা করে দিবেন। 48 ধারায় প্রবেশ করা যাইতেছে না সেক্ষেত্রে পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে জায়গায় প্রবেশ করা যাইতেছে না সেই জায়গায় কিভাবে প্রবেশ করতে হবে, কিভাবে প্রবেশ করে একজন অপরাধীকে গ্রেপ্তার করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। 47 ধারা অনুসারে এরূপ স্থানে প্রবেশ করা না গেলে কর্তৃত্ব ও উদ্দেশ্য জ্ঞাপন এবং যথাযথভাবে প্রবেশের দাবি জানাবার পর যদি অন্য কোনোভাবে প্রবেশ করা না যায় তাহলে পরোয়ানা অনুসারে কার্যত ব্যক্তি এবং যে ক্ষেত্রে পরোয়ানা জারি হইতে পারে কিন্তু যাহাকে গ্রেপ্তার করা হইবে তাহাকে পলায়নের সুযোগ না দিয়া প্রবেশ লাভ করা যায় না, সেক্ষেত্রে পুলিশ অফিসারের পক্ষে উক্ত স্থানে প্রবেশ বা তল্লাশি করা এবং প্রবেশের জন্য কোনো গৃহ অথবা স্থানের এরূপ গৃহ বা স্থান যাহাকে গ্রেপ্তার করা হইতেছে তাহারই হোক বা অন্য কোনো ব্যক্তির হোক বাইরের অথবা ভিতরের দরজা অথবা জানালা ভাঙিয়ে ফেলা আইনসঙ্গত হইবে। অন্দরমহলের দরজা ভাঙা, তবে শর্ত থাকে যে এরূপ স্থান যদি কোনো স্ত্রী লোকের যাকে গ্রেপ্তার করা হইবে তিনি নহেন অন্য কোনো স্ত্রী লোকের প্রকৃত দখলের অন্তর্ভুক্ত কোনো কামরা হয় এবং যিনি সামাজিক রীতিনীতি অনুসারে জনসাধারণের সম্মুখে আসেন না, তা হইলে এরূপ কার্যরত ব্যক্তি অর্থাৎ পুলিশ অফিসার উক্ত কামরায় প্রবেশের পূর্বে উক্ত স্ত্রী লোককে জানাইবেন যে তিনি অবাধে সেখান থেকে সরিয়া যাবেন অথবা সরিয়ে যাওয়ার জন্য তাকে যুক্তিসঙ্গত সুযোগ দিবেন এবং তিনি সরিয়া গেলে
সেই কামরা ভাঙ্গিয়া সেখানে প্রবেশ করতে পারিবেন। অর্থাৎ যেখানে প্রবেশ করা যায় না কিন্তু আসামি ধরা প্রয়োজন, সেক্ষেত্রে দরজা জানলা ভেঙে সেখানে প্রবেশ করে সে আসামিকে গ্রেপ্তার করা যাবে। 49 ধারা অনুযায়ী মুক্তি লাভের জন্য দরজা জানলা ভাঙ্গিবার ক্ষমতা গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত কোনো পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তারের জন্য কোনো গৃহ অথবা স্থানে আইনসঙ্গতভাবে প্রবেশ করার পর সেখানে যদি আটকা পড়েন, উক্ত গৃহের বা স্থানের বাইরে অথবা ভিতরের দরজা জানলা ভাঙ্গিয়া ফেলিয়া নিজের বা অন্য কোনো ব্যক্তিকে মুক্ত করিতে পারিবেন। অর্থাৎ পুলিশ কর্মকর্তা যদি গ্রেপ্তার করতে যাওয়ার সময় ভিতরে প্রবেশ করার পর কোনো ঘরে আটকা পড়েন, তাহলে সেই ঘরের দরজা জানলা ভেঙে সেখান থেকে বের হতে পারবেন। ধারা 50 বলা হয়েছে যে অনাবশ্যক বাধা প্রদান করা যাবে না। অর্থাৎ পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু প্রয়োজন গ্রেপ্তারকৃত ব্যক্তির উপর তার চেয়ে বেশি বাধা প্রদান করা যাবে না। অর্থাৎ তাকে অতিরিক্ত আঘাত করে তাকে আহত করা যাবে না, বা অতিরিক্তভাবে নিষ্ঠুরভাবে তার সাথে আচরণ করা যাবে না। পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তাকে বাধা প্রদান করতে হবে, বা ততটুকুই তাকে আটক করে রাখতে হবে। ধারা 51 গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি সম্পর্কে বলা হয়েছে। যখন একজন পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে এমন একটি পরোয়ানার অধীনে গ্রেপ্তার করেন যার ক্ষেত্রে জামিনের ব্যবস্থা নাই, অথবা এমন একটি পরোয়ানার অধীনে গ্রেপ্তার করা হয় যা জামিনযোগ্য কিন্তু গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিনের ব্যবস্থা করতে পারে না, এবং যখন কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়া পুলিশ কর্মকর্তা কর্তৃক অথবা কোনো বেসরকারি ব্যক্তি কর্তৃক পরোয়ানার অধীনে গ্রেপ্তার করা হয় এবং তিনি আইনত জামিন পাওয়ার যোগ্য নয় অথবা জামিন সংগ্রহ করতে ব্যর্থ হন, তখন গ্রেপ্তারকারী কর্মকর্তা অথবা যদি কোনো বেসরকারি ব্যক্তি গ্রেপ্তার করেন, তবে যে পুলিশ কর্মকর্তা নিকট গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হস্তান্তর করেন সেই পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে তল্লাশি করতে পারেন এবং তার কাছে পাওয়া প্রয়োজনীয় পোশাক ব্যতীত অন্যান্য সব জিনিস নিরাপদ হেফাজতে রাখতে পারেন। এবং যদি গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস জব্দ করা হয়, তবে উক্ত কর্মকর্তা একজন সাক্ষীর উপস্থিতিতে একটি তালিকা প্রস্তুত করবেন এবং সম্ভব হলে উক্ত সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করবেন, এবং সেই তালিকার একটি অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তি বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করবেন। ধারা 52 বলা হয়েছে যে মহিলাদের দেহ তল্লাশির পদ্ধতি, অর্থাৎ মহিলাদের দেহ তল্লাশির ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। কোনো স্ত্রীলোকের দেহ তল্লাশি করিবার প্রয়োজন হইলে স্বাধীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া তাহা অন্য একজন স্ত্রীলোক দ্বারা করাইতে হইবে। 53 ধারায় বলা হয়েছে অপরাধজনক অস্ত্র আটক রাখিবার ক্ষমতা। এই কার্যবিধি অনুসারে গ্রেপ্তারকারী অফিসার বা অন্য কোনো ব্যক্তি যাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকটে কোনো আক্রমণাত্মক অস্ত্র থাকলে তাহার নিকট হইতে জব্দ করিবেন, এবং যে অফিসারের নিকট ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করিতে হইবে সেই আদালত বা অফিসারের নিকট তিনি উক্তরূপে গৃহীত সমস্ত অস্ত্র সমর্পণ করিবেন। আমরা এই এতক্ষণ যে আলোচনা করলাম সবগুলো হচ্ছে পুলিশ কিভাবে গ্রেপ্তার করবেন, কিভাবে আসামিদের সাথে আচরণ করবেন, এবং অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন, তার পরিবারকে জানাবেন, এবং গ্রেপ্তারের বিষয়ে এখন আর গোপন থাকবে না, সব প্রকাশিত থাকবে। গ্রেপ্তারের সময় যাকে গ্রেপ্তার করা হচ্ছে তার প্রতি অধিক বেশি আঘাত করবেন না। যতটুকু বাধা প্রদান সাপেক্ষে একজন ব্যক্তিকে আটক রাখা যায় ততটুকুই বাধা প্রদান করবেন। এসব বিধানগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে সেই সম্পর্কিত বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।